আজকে আমরা জিওগ্রাফি ক্লাসে একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, জানবো, পড়ব। এই বিষয়টি শুধু যে সিলেবাসের জন্য পড়বো তা কিন্তু না। সিলেবাসের পরীক্ষা দেওয়ার জন্য আমরা পড়বই, কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এর থেকে প্রশ্ন অনবরত এসেছে, বা এটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে কি? ভাঁজ। ভাঁজ অর্থাৎ ফোল্ড। ভাঁজটা কি? যে দুইটি জমির টুকরো বা একটি জমির টুকরোর সাথে যখন আর একটি জমির টুকরো এসে হিট করে বা জয়েন্ট হয় বা জোরে এসে লাগে, সেখান থেকে যে ধরনের ভূ প্রকৃতির যে ভাঁজ তৈরি হয় সেটাই নিয়ে আজকে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। এবং এটা তোমাদের পরীক্ষার জন্য এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। তাই তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, নোটস তৈরি করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। হচ্ছে কি ফোল্ড? ফোল্ড মানে ভাঁজ। ভাঁজ হচ্ছে কি? যে কোনো একটি মহাদেশীয় থেকে জমির টুকরো। আচ্ছা, মাটি যে চলাচল করে সেটা আমরা আগে জেনেছি যে মাটি হচ্ছে কি শিলা স্তরের উপরে অবস্থিত, এবং শিলা স্তরের মধ্যে রয়েছে কি টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলি একে অপরের সাথে যখন সংঘর্ষ হয় তখন অন্তর্জাত একটা শক্তি তৈরি হয়, বা এই টেকটনিক প্লেট অনবরত নিজের অক্ষে চলতে থাকে। তো এই টেকটনিক প্লেট অনেকগুলো একগুচ্ছ হয়ে কোনো এক মহাদেশীয় থেকে জমি একটা টুকরো, বিশাল একটি বড় জমির টুকরো যখন খসে যায়, খসে গিয়ে সেটা আহ, সমুদ্র, সাগর, মহাসাগরে পাড়ি দিয়ে অন্য একটি দেশে বা অন্য একটি মহাদেশের সাথে হিট করে, তখন সেখানে যে আকৃতি, যে ভূ আকৃতির সৃষ্টি হয় সেটা হচ্ছে ভাঁজ। সেটা উদাহরণ দেখি যে কিভাবে ভাঁজের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে কি ওয়ার্ল্ড ম্যাপ। যদি এই মহাদেশ আফ্রিকা মহাদেশ থেকে কোনো জমির টুকরো, ঠিক আছে, এটা হয়তো খসে গেল, এই জমির টুকরোটা এই মহাদেশ থেকে খসে গিয়ে এই ভারত মহাসাগর পাড়ি দিয়ে ভারতের এখানে এসে লাগলো। তো এই যে যখন এই টুকরোটা ভেসে যাচ্ছে, তো তার একটা গতি থাকছে। এই গতি নিয়ে যদি একটা স্থির বস্তু বা স্থির মাটির টুকরো বা স্থির একটি দেশ, স্থির জায়গা এখানে এসে যখনই হিট করবে বা আঘাত করবে, তো সেই জায়গাতে কোনো কিছু একটা বিক্রিয়া হবে। তো এই যখন এটা গিয়ে এখানে ধাক্কা করবে, এই ধাক্কাটার দেওয়ার ফলে ভূমির যে রূপটা সৃষ্টি হবে সেটা হচ্ছে কি ভাঁজ। আমরা এই ক্লাসে এই সামনে জানছি যে কিভাবে ভাঁজে কোন কোন ভূমিখণ্ড তৈরি হয়। যেমন হিমালয় পর্বতমালা, এই খণ্ডের কারণেই ভাঁজ আকৃতি পর্বতমালা এটা, ঠিক আছে। এবার আরেকটা যদি আমরা উদাহরণ দেখি, তাহলে ধরে নিলাম এটা কি, এটা একটা পেপার, কিন্তু এটাকে বুঝতে সুবিধা হবে যে এই দুইটা, ধরে নিলাম যে একটা জমির টুকরো স্থির রয়েছে এখানে, ঠিক আছে, এটা স্থির রয়েছে এবং এটা চলমান অবস্থায় আসছে। চলমান অবস্থায় আসছে মানে কি একটা গতি নিয়ে আসছে। তো এই গতি নিয়ে আস্তে আস্তে যখন ওই দুইটা মুখোমুখি সংঘর্ষ হবে তখন এটা উপরের দিকে ফেঁপে যাবে, উপরের দিকে উঠে যাবে এবং মধ্যটা কি হয়ে গেল? ফাঁকা জায়গা, খোলের মতো হয়ে গেল, খোলসের মতো হয়ে গেল। তো এটাই হচ্ছে ভাঁজ আকৃতি জমির টুকরো। ভাঁজ আকৃতির জমির টুকরো। এবার হচ্ছে কি থিওরি দেখি আমরা যে ভাঁজ কাকে বলে। ভাঁজ হচ্ছে কি সংকোচন বলের প্রভাবে শিলাস্তর বেঁকে যাওয়াকে ভাঁজ বলে। অর্থাৎ যখন পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি সংকুচিত হয় তখন জমির টুকরো কি হয়ে যায়? সংকোচন হয়, এবং সংকোচনের ফলে সেই শিলামণ্ডল বা শিলা, মাটির নিচে যে শিলা রয়েছে সেই শিলা ভেঙে না গিয়ে, টুকরো না হয়ে সেটা কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। সেটা বাঁকা হয়ে যায় এবং এই বাঁকা হয়ে গিয়ে ভূমির আকৃতি গঠন করে এভাবে। তো যখন বাঁকা হয়ে গিয়ে ভূমি আকৃতি গঠন করলো, তো এই জায়গাটাকে স্পেস হয়ে গেল, ফাঁপানো হয়ে গেল, খোলের মতো হয়ে গেল। তো এটা কি বলছে কি? এই জায়গাটাকে বা এই ঘটনাটাকে বলছে কি ভাঁজ। এই ঘটনাটাকে কি বলছে? ভাঁজ। এবার ভাঁজের অংশ, ভাঁজের অংশ সাধারণত চারটি। কয়টি? চারটি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অ্যান্টিক্লাইন, আর একটা হচ্ছে কি সিনক্লাইন, আর একটা হচ্ছে অক্ষতল, আর একটা হচ্ছে কি বাহু। ঠিক আছে, আমরা যদি এর ব্যাখ্যাটা দেখি যে অ্যান্টিক্লাইনটা কি। অ্যান্টিক্লাইন হচ্ছে ভাঁজের উঁচু বা উত্তল অংশকে অ্যান্টিক্লাইন বলে। ভাঁজের উঁচু, আমরা যদি এটার মধ্যে দেখি তাহলে এটা বুঝতে পারবো কি বলছে, যে ভাঁজের উঁচু বা উত্তল অংশকে অ্যান্টিক্লাইন বলে। ভাঁজের উঁচু অংশ, এই অংশটাকে কি বলে? অ্যান্টিক্লাইন। ঠিক আছে, এই যে উঁচু অংশটা, এটা ঠিক এই আকৃতির ভূমির রূপ গঠন করে, পাহাড় গঠন হয় বা ভূমি এই আকৃতির রূপ ধারণ করে। এটা কি হচ্ছে কি ভাঁজ, ভাঁজ আকৃতির ভূমি। ঠিক আছে, তারপরে দুই নম্বর হচ্ছে কি সিনক্লাইন।
সিনক্লাইনটা কি, যে ভাঁজের নিচু বা অবতল অংশকে সিনক্লাইন বলে। এই যে এটা ভাঁজের যে নিচু অংশটা, এই নিচু অংশটাকে বলে কি, কি বলে, অক্ষতল বা নিচু অংশটাকে বলে সিনক্লাইন। কি বলে? সিনক্লাইন। তারপরে 3 নম্বরে কি হচ্ছে, অক্ষতল। অক্ষতল বলতে যে কাল্পনিক তল, যে কাল্পনিক তল ভাঁজকে সমান দুই ভাগে ভাগ করে তাকে অক্ষতল বলে। যেমন এই অংশটা কি করেছে, এখান থেকে এই পার্টটা এক, এই পার্টটা আরেকটা, এই দুইটি সমান ভাগ, এই দুইটি সমান ভাগ, এই সমান ভাগটা যে অংশটা করেছে, যে অক্ষতলটা, এটা কি বলছে, কি অক্ষতল। এটাকে কি বলছে, অক্ষতল। যে দুই সাইডে সমান ভাবে জমির টুকরোটাকে সমান করেছে। তারপর হচ্ছে কি 4 নম্বর বাহু। বাহু বলতে কি, অ্যান্টিক্লাইন ও সিনক্লাইনের পরবর্তী ঢালু অংশকে বাহু বলে। যেমন এই অংশটা উপরে, এটা হচ্ছে কি অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন, এবং তার পরের অংশটা হচ্ছে কি বাহু। বুঝা গেল? তারপরে বলছে কি যে ভাঁজের প্রকারভেদ। ভাঁজের প্রকারভেদ কয়টি? সাধারণত ভাঁজের প্রকারভেদ হচ্ছে পাঁচটি। পাঁচটি। এই জায়গাতে দেখলে আমরা সবটি 5টি অংশ বুঝতে পারবো। এবং এখানে থিওরি দেখি কি বলছে, যে 1 নম্বরে সরল ভাঁজ মানে সিম্পল ফোল্ড, বলছে উভয় বাহুর ঢাল সমান থাকে। উভয় বাহু, এই যে বাহুগুলো রয়েছে, ঢালটা কি সমান রয়েছে, ঢালটা সমান রয়েছে, ঢালটা সমান থাকে, সেটাকে বলে কি সিম্পল বা সরল ভাঁজ। তারপরে 2 নম্বর হচ্ছে কি অসম ভাঁজ। অসম ভাঁজ বলতে দুই বাহুর ঢাল সমান থাকে না, দুইটি ঢালুর মাত্রা বা দুইটি ঢালু সমান থাকে না, একটা হয়তো বেশি হয়ে যাবে, একটা কম হয়ে যাবে, সেটাকে বলছে কি অসম ভাঁজ। তারপরে 3 নম্বর হচ্ছে কি সমোন্নতি ভাঁজ। সমোন্নতি ভাঁজ বলতে দুই বাহু একই দিকে সমান কোণে হেলে থাকে। এই যে দুইটি বাহু সমান ভাবে একই কোণ, সেম মাপলে পরে সেম কোণ হবে, এই দুইটা কোণ সমান কোণ হবে, তাই এটাকে কি বলছে, সমোন্নতি ভাঁজ। তারপরে বলছে কি যে সাহিত্য ভাঁজ। সাহিত্য ভাঁজ বলতে অক্ষতল প্রায় অনুভূমিক হয়ে যায়, অক্ষতল প্রায় অনুভূমিক হয়ে যায়, সেটা কি বলছে কি সাহিত্য ভাঁজ। তারপরে 5 নম্বর হচ্ছে কি উল্টানো ভাঁজ। উল্টানো ভাঁজ বলতে একটি বাহু অন্যটির উপরে উল্টে যায়, একটি বাহু অন্যটির উপরে উল্টে যায়, যেমন এটা একরকম রয়েছে, আবার এটা আরেক রকম রয়েছে, এই উল্টানোটাকে বলে কি, উল্টানোটাকে বলে উল্টানো ভাঁজ। কি উল্টানো ভাঁজ, যা নৌকার মতো হয়ে যায়। নৌকা সাধারণত কেমন থাকে, নৌকা এরকম থাকে, কিন্তু এই নৌকা যদি উল্টে যায় তাহলে এটা হয়ে গেল কি উল্টানো ভাঁজ, খানিকটা এই নৌকা আকৃতিরই ধরন নিয়ে রয়েছে। ঠিক আছে? তারপর বলছে কি ভাঁজের ফলে কি সৃষ্টি হয়। ভাঁজ যে হলো, একটা জমির টুকরো বা একটি ভূমিরূপ অন্য একটি ভূমিতে এসে হিট করলো, টক্কর হলো, সেখানে কি কি তৈরি হবে। ভাঁজের কারণে পৃথিবীতে সৃষ্টি হয় কি, ভাঁজ পর্বত, উপত্যকা, মালভূমির বিভিন্ন রূপ বা বিভিন্ন ধরনের মালভূমি, ভ্যালি যাকে বলে, পাহাড়ের সংলগ্ন এলাকাকে ভ্যালি বলে, বা দুইটি পাহাড়ের মধ্যখানে যে সমতল জায়গা, বা কোনো পাহাড় পর্বতমালার পাদদেশে একটি সমতল, সেটা উপত্যকা, মানে বিভিন্ন ধরনের মালভূমির রূপ। তারপরে হচ্ছে কি প্রাকৃতিক গ্যাস ও খনিজ। এই জায়গাটা যে ক্ষয় হয়ে গেল, এই জায়গাটাতে প্রাকৃতিক সম্পদ যেমন তেল হয়ে গেল, বিভিন্ন ধরনের রাসায়নিক গ্যাস হয়ে গেল, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এখানে অবস্থানের বেশি স্থান পাওয়া যায়, মানে এখানে সঞ্চিত থাকে এই জায়গাটার মধ্যে, অনেকটা ব্যাগের মতো, থলের মতো হয়েছে না, সঞ্চয় থাকার মতো। এবার কি বলছে যে ভাঁজ পর্বতের উদাহরণ, মানে এই ভাঁজের ফলে কোন কোন পর্বতের সৃষ্টি হয়েছে। 1 নম্বর হিমালয়, তারপরে কি, তারপরে আল্পস, আন্দিজ, রকি পর্বতমালা, এগুলো পৃথিবীর বিখ্যাত নবীন ভাঁজ পর্বত। অর্থাৎ ভাঁজের ফলে বা জমি একটির সাথে আরেকটি হিট করার ফলে যে লম্বমান হয়ে গেছে জমি, বিভিন্ন ধরনের ঢেউ খেয়ানো, হিমালয় পর্বতমালার যদি আমরা ভিজুয়াল দেখি তাহলে অনেকটা এরকম দেখা যাবে। কি দেখা যাবে, এরকম কি ঢেউ খেলানো, ঢেউ খেলানো, বাঁকানো বাঁকানো, যেমন টিনের ঢেউ আছে না, টিনের ঢেউ খাওয়ানো আছে না টিন, অনেকটা এরকম, মানে উঁচু নিচু উঁচু নিচু, কারণ এটা হচ্ছে কি ভাঁজ, ভাঁজ পর্বত। ভাঁজ পর্বতের উদাহরণ এটাই। পর্বতমালার শৃঙ্গ কি কখনো সমতল থাকে, সমতল থাকে না। হিমালয়ের পর্বতমালা একটি উঠে গেছে কি মাউন্ট এভারেস্ট, রয়েছে না পৃথিবীর সব থেকে উঁচু শৃঙ্গ, পিক, ওয়ার্ল্ড লার্জেস্ট লংগেস্ট পিক মাউন্ট এভারেস্ট হিমালয়েরই একটি অংশ। তাহলে হিমালয় পর্বতমালা কি ভাঁজ পর্বতের উদাহরণ। তাহলে এই ছিল তোমাদের আজকে ভাঁজ বিষয়টির সংক্ষিপ্ত আলোচনা, সংক্ষিপ্ত এবং অনেক মূল্যবান। ছোট বিষয়, ছোট হলেও কিন্তু অনেক মূল্যবান আলোচনা। তোমরা এটাকে সুন্দর করে নোট তৈরি করে পড়ো।
এটা শুধু তোমাদের যে সিলেবাস কমপ্লিট করবে সিলেবাসের জন্য তা কিন্তু না, এটা তোমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাও কাজে আসবে।